প্রবলেম হচ্ছে যে আমার নিজের এক্সিবিশন চলছিল, তো সেখানে প্রেস এসেছিলো, প্লাস আজকে ইনগ্রেশন ডে ছিল, আফটার এক্সিবিশন করব। আর ওখানে আমাদের না 8টার পর বসতে দেয় না, দেখলে তো লাইট ফাইট সব নিভিয়ে দিল। তাই জন্য আমরা বাইরে ওই জায়গাটা বসছিলাম, আমি লাইটের খুব প্রবলেম হচ্ছে, তাহলে চলো আমার বাড়িতে যাব, গাড়িতে কথা বলতে বলতে যাব। ধাক্কা আমার সব থেকে বেশি লেগেছে, কারণ 14 তারিখে আমাদের শ্যামবাবুর জন্মদিন ছিল। আমি শ্যামবাবু বলে ডাকি ওনাকে, কারণ ছোটোবেলা থেকে কাজ করছে তো, সেই 1981 থেকে, তো 43 বছর প্রায় মনে হয়। তো আমাদের তো বাঙালিদের একটা ব্যাপার আছে না, যে আমরা দাদা কিংবা অন্য কিছু বলে ডাকি। উনি আমায় বলতেন শ্যাম বলে ডাকবে, শ্যাম বলে। আমার তখন বয়স 26 বছর, তখন ওনার বয়স অলমোস্ট ধরো 45 থেকে 48 বছর। শ্যাম বলতে দ্বিধাগ্রস্ত হয়ে, তো সবাই পুরনো যারা ছিলেন তারা বাবু বলতেন, তাই আমি শ্যামবাবু বলি ওনাকে। তা উনি আমায়, ওনার জন্মদিন ছিল 14ই ডিসেম্বর। তা আমার সব ঠিক হয়ে গেছিলো আমি যাবো বলে, কিন্তু আমি যেতে পারিনি আমার এক্সিবিশনের জন্য, প্লাস অন্য কাজকর্ম ছিল। তো আমি একটা পেন্টিং করে ওনাকে পাঠিয়ে দিচ্ছি কলকাতা থেকে বম্বেতে, ওনার পোর্ট্রেট একটা। আর লিখে পাঠিয়েছিলাম যে আমি যেতে পারছি না, আপনি কিছু মনে করবেন না। যাকে সেটা তারপরেই উনি তো কালকে উনি একটা মিটিংয়ে ছিলাম, হঠাৎ করে 8টার সময় খবর এলো যে উনি মারা গেছেন। তা আমি সব ফোন করে কনফার্ম হলাম যে ব্যাপারটা সত্য কিনা। ওদের প্রোডাকশন অফিস থেকে বললো না, এটা ঠিকই। খুব দুঃখ পেয়েছি, কারণ শেষ দেখাটা ওনার সাথে হলো না আমার। হ্যাঁ, বিশ্বাস তো হয়নি, কারণ উনি 87 বছর বয়সে পুরো একটা মুজিব ছবি করেছেন, অ্যাট দ্য এজ অফ 87, এবং প্রচণ্ড সুস্থভাবে কাজ করছিলেন। হঠাৎ করে গত 1 বছর ধরে উনি অসুস্থ, আরও বেশি করে অসুস্থ হয়ে পড়লেন আর কি। তার জন্যে আমরা ভেবেছিলাম আরও 2-1 বছর উনি 3 বছর বেঁচে থাকবেন, কিন্তু তার আগেই উনি চলে গেলেন। কিন্তু ওনার ইচ্ছে ছিল আর একটা ছবি করার, আরও কিছু করার। আমাকে বারবার বলতেন, কোনোদিন তুমি বসবে না, সারা জীবন কাজ করবে, কাজ না করলে কিন্তু জীবনটা চলবে না তোমার। আমি যখন সারাদিন কাজ করছি, মানে এটা সবসময় দেখা হলেই বলতেন, সবসময় কাজ করবে। আর আর সত্যি কথা বলতে কি, আমি যতটুকু শিখেছি ওনার কাছ থেকেই শিখেছি, কারণ উনি আমার মেন্টর বলতে পারো। মানে যা যুক্তি বুদ্ধি বিবেক বিবেচনা সব উনি শিখেছেন। আমি অ্যাট দ্য এজ অফ 26, মানে 26 বছর বয়সে ওনার কাছে কাজ করতে গেছি। এবং সত্যি কথা বলতে কি, একদিন আমি নিজেকেই ভাবছিলাম যে মান্ডি ছবি যখন আমি করছি, একটা বিরাট স্কেলের ছবি ওটা, আর তার আগে মাত্র একটা ছবি করেছি আমি, খারিজ। ওখান থেকেই উনি আমাকে পিক আপ করেছিলেন। মান্ডি ছবি দেখে আমার মনে হয়েছিল যে আমি এই ছবিটা ওই বয়সে কী করে করলাম, আমার নিজের মনে হয়েছে। আমি একদিন এই মুজিব ছবি করার সময় বাংলাদেশের একটা হোটেলে বসে দুজনে খাচ্ছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি একটা কথা আমায় বলবেন। বলে কী? তাহলে আপনি এত বড় একটা ছবি আমাকে বিশ্বাস করে দিলেন কী করে ওই বয়সে? তো উনি বললেন যে তোমার সাহস দেখে, তোমার কনফিডেন্স দেখে। বলে হাসতে আরম্ভ করলেন হো হো করে। ইটস এ ভেরি নাইস থিং, আমার ভালো লেগেছিলো। আর সামনে গেল, আমাকে ডেকে নিয়ে গেলেন বোম্বেতে 81-এ। ওইখানে গিয়ে তারপরে গোবিন্দনের ছবি করেছি, অনেক ছবি করেছি। ওই আস্তে আস্তে শুরু হলো আর কি। কলকাতাতে ফিরলাম 2010-এ, এতদিন বাদে। কারণ এই যখন শ্যামবাবু এই ছবিটা করছিলেন, কী বলে, মুজিব করছিলেন, তখন উনি ঠিক করলেন যে উনি ইন্ডিয়াতে শুটিং করবেন। আমি ঠিক করলাম যে ইন্ডিয়াতে যদি শুটিং করতে হয় তো ওনাকে কলকাতাতে শুটিং করতে হবে, কলকাতা এবং কলকাতার আশেপাশে, যেটা বাংলাদেশের মধ্যে দেখতে অনেকটা। তো অনেক জায়গায় খুঁজে টুজে রেখেছিলাম আমি। তখন ওনাকে গাড়ি করে নিয়ে নিয়ে ঘুরে ঘুরে দেখাতাম, এইটা দেখুন কেমন লাগে, ওটা দেখুন কেমন। অলমোস্ট ঠিক হয়েছিল এখানেই শুটিং হবে। তারপরে হঠাৎ করে উনি মন চেঞ্জ করলেন, করে বললেন যে আমি পুরোটা বোম্বেতে করবো সেটে। আমি চলুন তাই করবো, কোনো ব্যাপার না। এইভাবে ওনার সঙ্গে ঘুরেছি কলকাতায়। তাছাড়া ওনার সাথে আরেকবার ঘুরেছিলাম যখন সত্যজিৎ রায় ঘরে বাইরে করছেন শুটিং, তখন সাম বেনেগাল ওনার একটা ইন্টারভিউ নিতে এসেছেন কলকাতাতে। তা ওনার সেটে আমি, সত্যজিৎ রায়ের সেটে আমি সাম বেনেগালের সাথে থাকতাম আর কি। তখন খুব ইন্টারেস্টিং লেগেছিলো পুরো ব্যাপারটা। আর তাছাড়া সত্যজিৎবাবুকে চোখের সামনে দেখা শুটিং করতে, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। এবং দুই মহারথীকে দেখলাম একসাথে, আমার খুব ভালো লেগেছে। করছিলাম, খারিজ করছিলাম, তো তখন সবে 1 বছর কি 2 বছর আরম্ভ হয়েছে আর কি।
তো সেই ফেস্টিভ্যালে একটা লিফলেট বেরোয় না, প্রত্যেক দিন একটা করে বেরোতো না, তাতে ওই সেট নিয়ে খুব পরিচর্যা, মানে সবাই খুব বলেছে দারুণ সেট বানিয়েছে, মৃণাল সেন শুটিং করছে ইত্যাদি ইত্যাদি। সেই সময় সৌম্য নেগাল কলকাতায় এসেছিলেন এই ফেস্টিভ্যালের জন্য, এবং এসে উনি ওইটা পড়ে খুব ভালো লেগেছিলো যে সেটটা মৃণাল কী শ্যুট করছে দেখতে চাই বলে। আমি হঠাৎ স্টুডিওতে থেকে ছুটি ছিল, আমি একা বসছিলাম আমার এক বন্ধুকে নিয়ে, ও খুব ভালো ক্যামেরাম্যান ছিল, মারা গেছে বেচারা। তো সে বললো এই সৌম্য নেগাল এসছে, আমি চিনতাম না ওনাকে। তা উঠে গিয়ে দেখলাম যে সৌম্য নেগাল এলেন, বললেন বেরিয়ে মৃণালকে শুটিং করছেন, আর না করছেন না উনি, আমি কি সেটটা দেখতে পারি একটুখানি? হ্যাঁ। দরজা খুলে দিলাম, উনি লাইট ফাইট জ্বেলে দিলাম, উনি সেটে উঠলেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললেন আমি এটা খুব ভালো ছবির গন্ধ পাচ্ছি সেটের মধ্যে, ভেরি গুড, আই এম স্মেলিং এ ভেরি গুড ফিল্ম ইন দিস সেট, আমি বললেন। আমি যে ভেরি গুড। তারপরে উনি দেখলেন টেকলেন, বললেন যে এই সেটটা কে বানিয়েছে? তাই হলে আমি বানিয়েছি। তারপরে আমি খুব ছোটো, কত 25 বছর বয়স। তো আমার তোমার নাম্বারটা দেবে? তো আমার কাগজও নেই, পেনও নেই, থেকে নাম্বার দেবো যায় না। একটা ট্রামের টিকিট পড়েছিল সেটের মধ্যে, সেটাতে আমার নাম্বারটা লিখে দিলাম, বাড়ির ফোন নাম্বার। তখন তো মোবাইল ছিল না। তো উনি নিলেন, নিয়ে বললেন আমি তোমাকে ফোন করবো। কাগজটা রেখে দিলেন ব্যাগের মধ্যে, দিয়ে চলে গেলেন। এই 6 মাস বাদে আমি ঘুমোচ্ছি, সকাল 7টার সময় একটা ফোন এলো, বললেন আমি সৌম্য নেগাল কথা বলছি, তুমি কি আমার সঙ্গে একটা ছবি করতে পারবে? আমি নিশ্চয়ই পারবো, কেন পারবো না স্যার। তখন জাস্ট আমার খারিজ শেষ হয়েছে আর কি। তখন বললেন যে তাহলে তুমি একটা কাজ করবে, আমি তোমাকে, তুমি আমার 3টে জায়গায় আমি ঠিক করেছি, একটা হায়দ্রাবাদ, একটা আওরঙ্গাবাদ, একটা ব্যাঙ্গালোর। এই 3টে লোকেশন তোমায় যেতে হবে আমার সাথে, তুমি যেটা চুজ করবে সেখানে শুটিং সেট বানানো হবে। এক্ষুনি তুমি চলে এসো, কালকে পরশুর মধ্যে তুমি যা আসবে তোমার ফ্লাইট টিকিট আমরা নির্মাণ করবো। আমি সত্যি কথা বলছি, আমি এত গরিব ছিলাম, আমার ফ্লাইট টিকিট কাটার মতো পয়সা ছিল না। আমি বললাম, সঙ্গে সঙ্গে দৌড়লাম কয়লাঘাটা স্ট্রিট, ওখানে তখন তো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, মানে ফার্স্ট ক্লাস ছিল, বাকিটা সব থার্ড ক্লাস। তো এখানে টিকিট কাটলাম। তখন আমাদের বোম্বে যেতে 36 টাকা লাগতো, মানে রিজার্ভেশন যেতে। তো সেই টিকিট কেটে বম্বে পৌঁছলাম। আমি ঢুকতেই উনি বললেন ওয়েলকাম ওয়েলকাম নীতিশ। প্রোডাকশানওয়ালাকে ডেকে বললেন রাজ, এর যত টাকা পয়সা আছে সব দিয়ে দাও টিকিটের, হ্যান ত্যান। রাজ আমাকে বলছে যে টিকিটটা দাও, আমার প্লেনের টিকিটটা দাও। আমি বললাম কিছু মনে করে না ভাই, আমি খুব গরিব মানুষ, আমি প্লেনে করে আসিনি, আমি ট্রেনে করে এসেছি, আমার এই 36 টাকা লেগেছে। তখনকার দিনে প্লেনে করে যেতে বম্বেতে 1500 থেকে 2000 টাকা লাগতো, মানে ভালো টিকিট, ভালোভাবে আর কি, বড় বেশি দামে। তো এনিওয়ে আমি, উনি দিলেন, পয়সা করে দিলেন। তারপরে আমাকে নিয়ে উনি 3টে জায়গায় দেখালেন লোকেশন। তো আমি হায়দ্রাবাদটা চুজ করলাম। আর এখানে সেটটা লাগালে ওই প্রস্টিটিউট কাটার হ্যান ত্যানগুলো খুব ভালো লাগে দেখতে, নাচনে বালি বিবি যাকে বলে। তুমি ছবিতে দেখেছো, যা দেখেছো পুরোটা বানালাম ওখানে। 3 মাস ছিলাম আমি ওই গ্রামে। তারপরে উনি বললেন যে এটা এদিকে তাড়িয়ে দেওয়া হবে, আর একটা জায়গায় নিজেদের বসবাস আরম্ভ করবে। সেটা একটা ওই হায়দ্রাবাদি মোলালি বলে জায়গা আছে, সেখানে একটা লোকের বড় জমি ছিল, একটা একটা খালি জমি, একটা পুরোনো ভাঙা বাড়ি ছিল। এই বাড়িটাকে রেনোভেট করলাম, করে তার চারপাশে চতুর্দিকে সব রাস্তা ফাস্তা বানিয়ে বাড়িটা নতুন বসতি যেমন হয়, একটা মসজিদও বানালাম। সে মসজিদে গান দেবে, হারকে হার মোট দেখা রে বাবা বলে একটা গান আছে, মসজিদে গান হচ্ছে। তারপরে প্রায় ধরো 3-4 বছর বাদে একদিন আমার সবাই ডেকে ফোন করলেন, করে বললেন যে একটা কাজ করবে নিতে, কি যে এই মোলারিতে যে মসজিদটা লাগিয়েছিলাম না, ওটা তোমার ভেঙে দিয়ে আসতে হবে। আমি ভাঙিনি, না ভেঙে চলে এসেছিলাম। কেন, কী হলো? বলে যে সেটটা ছেড়ে বানিয়েছিলে, যে মসজিদটা বানিয়েছিলে, এখন সত্যি করে লোক বাস্তে করতে আরম্ভ করেছে, যার জমি সে খেপে গেছে, তোমার আমার জমিটাকে ভ্যাট করে দিলে। এই হচ্ছে ব্যাপার, ঘটনা একটা। ছবি আঁকার তো স্কিল ছিল, এখানে আর্ট কলেজ থেকে আমি পড়েছি। তারপরে ওই কথা কীভাবে লোকের থেকে, পেটের থেকে কথা বার করতে হয় সেটা শিখেছিলাম। তো ওনার থেকে আমি ওই কথা বলে বলে যে জানতে চাইলাম যে কী চাইছেন উনি। তারপরে ভাবলাম যে আচ্ছা এটা তো এরম দেখতে হলে খুব ভালো হয়, করতে গিয়ে তো আরও চেঞ্জ হয়। তখন আমার মনে হলো যে ওইভাবেই ওনার সঙ্গে সম্পর্কটা গড়ে উঠেছে। আমি
যখন ওখানে শুটিংয়ের সময় কাজ চলছে, মানে শুটিংয়েও কাজ চলছে আমাদের, না অন্য একটা বললাম না মৌলালি, তখন ওদের যে ব্লেজের যে প্রোডাকশন এক্সিকিউটিভ ছিলেন, তিনি একটু খামখেয়ালি অদ্ভুত ধরনের লোক ছিলেন। তিনি একটা টাকা পয়সা নিয়ে আমার উপর রাগারাগি করলেন যে কাল থেকে করলে করে দেবো, এই করে দেবো, নতুন ছেলে আমি। তা আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি তখন শ্যামবাবুকে গিয়ে বললাম যে শ্যামবাবু, আমি এভাবে তো কাজ করতে পারবো না। আমাকে এরকম বকছেন উনি, টাকা নিয়ে এরকম বলছেন, আমি নাকি বেশি খরচা করে দিয়েছি, এই করেছি। আমি বলছেন আমাকে কাল থেকে টাকা দেবেন না। উনি কিচ্ছু বললেন না, চুপ করে। তোমার সঙ্গে কথা হয়েছে রাত্রিবেলা যখন ডিনার করছি তখন বলেছে। পরের দিন সকালে উনি বললেন যে এই ডাইনিং টেবিলে একসাথে খেতাম আমরা সবাই, ও ব্রেকফাস্ট টেবিলে বললে যে মিস্টার ভাটিয়াকে ডাকবে তো। ভাটিয়া ওনার নাম ছিল। ভাটিয়া, তুমি আমার সঙ্গে সেটে দেখা করবে, মৌলালির সেটে, আমি অমুক সময় থাকবো। আমি তো বুঝি আমাকে বার করে দেবে বুঝি, ভাটিয়া বলবে আমার নামে পাঁচটা কথা। তো ভাটিয়া এলেন, তো ভাটিয়াকে বললেন, দেখো আমার ইউনিটের সব থেকে ইম্পর্টেন্ট লোক হচ্ছে এই মানুষটা, তুমি এর সঙ্গে খারাপভাবে কথা বলবে না। যদি তুমি খারাপভাবে কথা বলো তোমাকে বার করে দেবো কিন্তু টিম থেকে। আমার কত বয়স, 25 বছর 26 বছর বয়স, এখন একটু 3 মাসের আলাপ। বলে উনি চলে গেলেন গাড়িতে উঠে, মানে নিতেছি তুমি তোমার কাজ করো বলে চলে গেলেন। এইভাবেই সম্পর্কটা তৈরি হয়েছে। কিন্তু তারপরে আমি অনেক ছবি করেছি, ডিসকভারি অফ ইন্ডিয়া করেছি, প্রায় 17 মাস একসাথে শুটিং করেছি আমরা। প্লাস তার আগে 6 মাস ধরে সেট বানিয়েছি। আমি কথা বললেই বুঝতে পারতাম কী চাইছেন উনি, বুঝতে তো। আর আমার সাথে খুব কমফোর্টেবল ছিলেন। শেষ বয়সে যখন উনি মুজিব করছেন, আমি তার মাঝখানে 10-15 বছর ছবি করিনি আমার সাথে কোনো। আমি বললাম আমি ছবিটা করবো। করবে তুমি? ওকে, কাল থেকে তুমি চলে আসবে সেটা, এই আমার অফিসে আসবে, আমি তোমায় ব্রিফিং করে দেবো, তুমি প্রোডাকশন ডিজাইন করো। আমি পুরো প্রায় ধরো 150 পাতার ছবি এঁকে করে লিখে টেকে প্রত্যেকটা জিনিস করে পাঠালাম। তারপরে উনি বললেন তুমি চলে যাও বাংলাদেশে, তুমি দেখে এসো, সব দেখে নিজেকে কারেক্ট করে নেবো, যা যা তোমার গণ্ডগোল আছে সব করে নিলাম। তারপরে বললেন এবারে আমি সব আমার লোকেশান করে দাও, তুমি কোথায় কী করবে, এটা একদম কারেক্ট আছে। এইভাবে ওনার সাথে কাজ করেছি আমি। খুব বিশ্বাস করতেন উনি আমাকে, জানি না কেন করতেন, হয়তো কাজ করতে পারতাম বলে করতেন। প্রবলেম হচ্ছে কি, ওই যে মানে জটিলতা আর তার সাথে সাধারণ মানুষের জন্য ভাবা, দুটোকে এক করাটা খুব শক্ত। আমি গল্পটাও বলছি অথচ শক্ত সাবজেক্ট নিয়ে কথা বলছি। যেমন ধরো কলিযুগ, বা তুমি ধরো মান্ডি, ধরো তুমি ধরো সুস্পান বলে একটা ছবি করে তোমরা দেখেছো কিনা জানি না, ত্রিকাল, সুরজ কি সাত বাংলা, যেগুলো আমি করেছি তোমায় বলছি, কঠিন গল্প, খুব ভালো লেখকের লেখা, কিন্তু সেটাকে ওইভাবে নিয়ে আসা সহজ সরলভাবে, এটাই তো খুব বড় কাজ, খুব কঠিন কাজ, তাই না? এটা করা খুব শক্ত, বুঝলে তো। শক্ত হওয়া খুব সোজা, সোজা হওয়াটা খুব শক্ত। আমরা যখন ডিসকভারি অফ ইন্ডিয়ার জন্য বললেন, তখন আমি বললাম শ্যামবাবু আমাকে স্ক্রিপ্ট দিলেন। আমি পড়ে বললাম যে এই স্ক্রিপ্টের যা আপনি ভ্যালুয়েশন করেছেন বা যেভাবে ছবিটা বানাবেন ঠিক করেছেন, যে টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে দিচ্ছে সে টাকায় এই ছবিটা হয় না এক একটা এপিসোড। তাহলে কী করবো, আমার এর বেশি টাকা দেবে না। আমি তো আমাকে একটা সময় দিন, আমি একটু দিল্লিতে যাই, রিসার্চ করি এটা নিয়ে, কারণ এসব আর্কিওলজিক্যাল রিসার্চ সমস্ত। দিল্লি তখন চিফ আর্কিওলজিস্ট ছিলেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল ছিলেন আমাদের মিস্টার MC যোশী। তো ওনার কাছে গিয়ে বললাম, স্যার আমি এসেছি আপনার কাছে। অনেকক্ষণ বসিয়ে রাখার পর, তুমি জানেন না কে আমি। তো বললেন যে সিনেমার লোক। কেন? হ্যাঁ। এখানে কী জন্য এসেছে? সিনেমা করতে? সিনেমার লোক জানতে এসেছি স্যার। ওই সিনেমাতে তো জানাজানি কোনো ব্যাপার নেই, যা ইচ্ছে করে দিলেই তো হলো। এখন না স্যার, ওরকম হবে না। জওয়াহরলাল নেহরুর লেখা, পণ্ডিত ব্যক্তি, মানে 17-18 ল্যাঙ্গুয়েজ জানে, কি জানে না। তো আমি 6 মাস ওনার সঙ্গে যাতায়াত করেছি আর কি, না জানতাম, জিজ্ঞেস করতাম। স্পেশালি যেটা নিয়ে আমি খুব গর্ব বোধ করি, কিন্তু এগুলো নিয়ে খুব আলোচনা করে না, তাই বলি না, সেটা হচ্ছে যে মৌরিয়ান পিরিয়ড, মৌর্য পিরিয়ড, সেই পিরিয়ডে কোনো এভিডেন্স নেই, কিন্তু যা তুমি ডিসকভারিতে দেখবে সেটাই এভিডেন্স। এবং যেটা করে গেছিলেন আমাদের নামটা ভুলে যাচ্ছে সাহেবের,
যার উপর যে ইন্ডিয়ান আর্কিওলজি আর্টের উপরে লিখেছেন, তা তিনি যে ড্রয়িংগুলো করেছিলেন খুব অথেন্টিক ড্রয়িং। ওখান থেকে আমি প্রচণ্ডভাবে অনুপ্রাণিত। কিন্তু আমি গিয়ে বললাম ওনাকে, দেখুন এই বাড়িগুলো যে ডিজাইন হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু কলোনিয়াল আর্কিটেকচার। কিন্তু আপনি যদি দেখেন অরিজিনাল ভারত ভারত স্কাল্পচার বা আমাদের এমনি এলোরাতেও যদি দেখেন বা অজন্তাতেও যদি দেখেন, সেখানে যে ব্যাকগ্রাউন্ডে যে ড্রয়িংগুলো আছে তাতে দেখবেন যে হাতি করে একটা লোক যাচ্ছে, সে কিন্তু দোতলা বাড়ির বারান্দার লোকের সঙ্গে হাত ধরে কথা বলছে। তার মানে কি বাড়িগুলো ছোট ছিল, এই হাইট স্কেলটা ছিল না যেটা এখানে উনি দেখাচ্ছেন যে একটা বাড়ি 24 ফুট উঁচু, ওটা ছিল কিন্তু ম্যাক্সিমাম 15 ফুট উঁচু বা 16 ফুট উঁচু। তা আপনি এটাকে আমি কী করে মেনে নেবো বলুন? তার মানে তুমি কালকে এসো। যাওয়ার পর উনি বললেন, তুমি ঠিক কথা বলো, এটা কিন্তু ঠিক। আর আমি তো যেটা করলাম, ভারত স্কাল্পচার, অন্যচাপ স্কাল্পচার যে তখনকার দিনে ছিল, অমরাবতী স্কাল্পচার, সেখানে ছোটো 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 রেফারেন্স দিয়ে প্লাস ওই ভদ্রলোকের লেখার ওই যা ড্রয়িং পেয়েছিলাম অ্যামালগামেট করে আমি আমার নিজের মতো করে পুরো সেট বানালাম। এবং উনি ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছিলেন। উনি আমাদের ছিলেন আর কি শেষ, আমার রিসার্চের শেষ পার্টটা আর কি। উনি দেখে বলতেন যে ঠিক আছে, তখন সমাপ্ত করতেন। অসাধারণ এক্সপিরিয়েন্স। 52টা এপিসোড করার একটা লোকের সঙ্গে 17 মাস ডে নাইট শুটিং করেছি, মানে রেগুলার 18 ঘন্টা করে শুটিং হতো। আর আমরা 35 মিনিটের শুটিং করেছিলাম, কারণ ভবিষ্যতের জন্য। উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন প্রত্যেকটা কাজে। শুধু রাত্রিবেলা 12টার সময় উনি বলতেন, কাল সকালে ও গ্রাহ্য করবো। একদিন আমি একটা রেলের আন্দোলনের ব্রিটিশ পিরিয়ডে রেল ইঞ্জিন বানিয়েছিলাম। ধোঁয়া বেরোচ্ছে, রেল ইঞ্জিন, রেল লাইন, পাথর টাথর ফেলা। ও রাত্রি 12টার সময় শুটিং পাকে পড়ে বললেন, কাল আমি রাজা রামমোহনের বাড়িটা এখানে শুটিং করবো, ফ্রন্ট গেট। এই রাত্রিবেলা 12টার সময় বলছেন, সকাল 6টায় উনি আসবেন। কারণ আমি তো অন্যভাবে প্রত্যেকটা এপিসোড দেখেছি, প্রত্যেকটা এপিসোড ভালোবেসে করেছি। এখনকার লোকেরা কেউ করে না এভাবে। আর প্রত্যেকটা এপিসোড কিন্তু ডিফারেন্ট। এই নয় যে তুমি একটা সেট করে রিপিট করছো। আজকে সালতানাত পিরিয়ড হচ্ছে, কালকে মুঘল পিরিয়ড হচ্ছে, পরশুদিন হচ্ছে, মানে আমাদের বাংলার নবাবের হচ্ছে, বুঝতে পারছো তো? মানে একটা টোটাল একটা অন্য জিনিস। উনি ভীষণ শিক্ষিত মানুষ, সত্যি কথা বলছি, আমি অনেক কিছু শিখেছি ওনার থেকে। সব মানে যা জিজ্ঞেস করে সব উত্তর দিয়ে দেবে। ভীষণ পড়াশোনা করা মানুষ, মানে আন্দাজে কোনো কাজ করতেন না। ওই ডিসকভারি অধ্যক্ষ যেমন 10 বার পড়ে তবে কাজ করতে হয়েছে, বুঝতে পারছো তো? অসম্ভব শিক্ষিত মানুষ উনি। আর তো তোমার ছবিতে পুরো দেখতে পাও না, আমি তো চোখের সামনে দেখেছি মানুষটাকে। নর্মাল যেমন আমরা অ্যাক্টরকে ট্র্যাকেল করি সেভাবে। কারণ একটা জিনিস মাথায় রাখবে, এই লোকগুলোকে, এই মানুষগুলোকে সব কিন্তু সাবমেরিনাল তৈরি করেছে। ওরা সাম্বাবুকে যা বলতো তাই করতে ওরা। এই শুয়ে পড়ার রাস্তায় শুয়ে পড়বে এরকম। আর আমরা সবাই সাম্বাবুর ছাত্র তো, আমি বলো, নাসির বলো, সাবানা আজমি বলো, সবাই আমরা কিন্তু একসাথে বড় হয়েছি না। স্মিতা পাটিল বলো, আমাদের মান্ডির সময় কে ছিল না? কুলভূষণ খোরবান্দা, ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, তারপরে কী বলে স্মিতা পাটিল, সাবানা আজমি, আরও ধরো সোনি রাজদান, নীনা গুপ্ত, কত লোক, শিলা মজুমদার, সব আমরা একটা বাসে করে যেতাম শুটিং করতে। এক বাস, মানে 56-58 জন লোক গানে যেতে যেতাম বাসে। আমাদের মা একসাথে মানুষ হয়েছে। আমার শীতকালে 3টে কাল ছিল, একটা 1911, একটা 1940-40, আর 1960, সরি 1960, আর 1970-85 এরকম। আমরা বেস করেছিলাম মারিও মিরান্ডার বাড়িটা নিয়ে। মারিও মিরান্ডার বাড়িটাকে আমি নানাভাবে চেঞ্জ করেছিলাম। তা আমি প্রথম ভেবেছিলাম যে 1910টা আমি শুটিং করব। তো উনি তো এইভাবেই প্ল্যান করে এসেছিলেন। তো সেটে এসে উনি বললেন যে, নাসিরের ডেট একটু অসুবিধা হচ্ছে, আমি একটা কাজ করছি, বুঝলে, একদিনের জন্য নাসির আসবে, আমি একটা কাজ করছি দিদি, আমি
70টা আগে শুটিং করবো। কী করে করবো স্যার? ওটা তো তখন বাড়িটা ঢকঢক করছে নতুন, আর আপনি 70-তে এসে যে পুরোনো একটা ভাঙা বাড়িতে ঢুকছে, ফার্স্ট শটটাই এরকম। আই ডোন্ট নো, ইউ হ্যাভ টু ডু ইট বলে চলে গেলেন। তো পুরো বাড়িতে জঙ্গল হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, সেসব করলাম 2 দিন ধরে। মানে মাসি এলে শ্যুট করে চলে গেলেন। মানে এইভাবে আমাদের হতো আর কি, বুঝলে তো? উনি বলে দিলেন আমি জানি না, তুমি করো বলে চলে গেলেন। এদের খুব ভালো সম্পর্ক ছিল, সম্মেলনে গেলে খুব ভালো মিশুকে লোক মানুষ ছিলেন। সতীবাবুর সাথে যেভাবে মিশতেন সেভাবেই মিশতেন, মৃণাল সেনের সাথে সেভাবেই মিশতেন, আরও 5টা লোকের সাথে। উনি খুব ভালো কথা বলতে পারতেন না, কথা বলতেন খুব নিজের করে টেনে নিয়ে কথা বলতেন। এই মানুষটা সম্মান দিতেন, এটা ছিল না বলতে। অনেকগুলো ডিরেক্টর তৈরি হয়েছে, কিন্তু সবথেকে মজার ব্যাপার একদম শ্যামবাবু টাইপের বা ওই ধরনের ফিল্ম মেকার আজকে নেই। কিন্তু আজকে যারা এসছে তারা একটা অদ্ভুত জেনার থেকে তৈরি হয়েছে, না মানে হেভি কমার্শিয়াল সিনেমার মধ্যে থেকে বেরিয়ে এসে ভালো সিনেমা করার চেষ্টা করছে। তার মধ্যে সেই দোষ ত্রুটিগুলো থেকে যাচ্ছে, ছোঁয়াচে গন্ধটা থেকে যাচ্ছে, আঁচটে গন্ধটা। দাদা মানে ওনার চলে যাওয়াটা খুব খারাপ লাগছে আমার কাছে, কারণ এতদিন ধরে একটা সম্পর্ক ছিল, ফোন করলে দারুণ সুন্দর করে কথা বলতেন, কখনো কোনো বিপদে বললে জিজ্ঞেস করলে অনুপ্রেরণা দিতেন, সেগুলো চলে গেল। তারপরে একটা যুগ নিভে গেল না, যে যুগটা এতদিন ধরে তৈরি ছিল। একটা মানুষ তো ওইভাবে ছবি করতেন, আর তো কেউ নেই, মৃণালদাও নেই, আমাদের সতীশবাবুও নেই, কেউ নেই। লাস্ট ছিল সব মেনে গেল, সেও চলে গেল। এরপরে কী হবে জানি না। টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ, আমি তো খুব ইয়াং ছেলেমেয়েদের সঙ্গে মিশি, কিন্তু মানে কাজের জায়গাতেও মিশি, অকাজের জায়গাতেও মিশি। আমার যেটা মনে হয় যে আজকে যে ফিল্মের যারা ঘুরে বেড়াচ্ছে তারা কেউ ইন্টারেস্টেড না এদের সম্বন্ধে। আমি তো জানি না যে ইয়াং ছেলেমেয়েরা মৃণাল সেনের সব ছবি দেখেছে, কারা দেখে এরা? তাদের গঙ্গা কজন লোক দেখেছে তুমি বলো না? কজন লোক অঙ্কুর দেখেছে? এখনও অঙ্কুরের মতো ছবি দেখেনি। আমি শুটিং করছি শ্যামবাবুর সাথে সুস্মান বলে একটা ছবিতে, একটা ছেলে, তার বয়স হবে 16 বছরের এরকম, এসে নমস্কার করতেই আরে হুসেন বলে জড়িয়ে ধরলেন। আরে তুমি কেমন আছো, কী ব্যাপার, হ্যান ত্যান। চলে যাওয়ার পর শ্যামবাবু হুসেনটাকে, আরে যে ছেলেটা ঢিল মেরেছিল ওই অঙ্কুরে, তখনও 4 বছর বয়স ছিল। 14 বছর বাদে একটা 4 বছরের ছেলেকে, এবার মানে 12 বছর বাদে একটা ছেলেকে দেখে চিনতে পারছে, তাহলে তো চোখটা কীরকম।